নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের ২১তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব লেখক গজেন্দ্র কুমার মিত্রের লেখা এক রাতের অতিথি। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। বুড়ো মাঝিটাকে তাড়া লাগানো বৃথা জেনেই অনিমেষ বহুক্ষণ আগেই চুপ করেছিল। তার ফলে মাঝি আর আরোহী দুজনেই হাল ছেড়ে নিশ্চিন্ত হয়ে বসেছে। মাঝির বকাটাই রোগ, এমনকি ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল ওইটাই পেশা। ওর বউ কতদিন মরেছে, ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছে, জামাই কেন মেয়েকে নেয় না, ছোট জামাইটা জুয়ারি, ছেলেটা নেশা করতে পারলে আর কিছু চায় না। খুব ছেলে বয়সে একবারও কলকাতায় গিয়েছিল, কিন্তু হট্টগোলে মাথা ঠিক রাখতে না পেরে পালিয়ে আসে। আবার একবার যাবে মা কালীকে দর্শন করতে, ইত্যাদি তথ্য পরিবেশন করবার ফাঁকে ফাঁকে শুধুমাত্র দম নেবার প্রয়োজনে যখন থামে তখনই শুধু দাঁড় বাইবার কথা মনে পড়ে ওর। সুতরাং শহরে যাবার বাস যে পাবে না তা অনিমেষ আগেই ভেবেছিল, কিন্তু এমন অবস্থায় যে পড়বে তা কল্পনা করেনি। বাস তো নেই, আশেপাশে কোথাও মানব বসতির চিহ্নও যেন চোখে পড়ে না। নৌকা এসে যেখানে ভেড়ে সেখানে বাঁশের মাচা মতো একটা আছে। জাহাজ ঘাটা হলে অনায়াসে জেটি বলা যেত। সেই মাছাতে নেমে অসহায়ভাবে অনিমেষ একবার চারিদিকে তাকিয়ে দেখল। নিচের ময়ূরাক্ষীর কালো জল নিঃশব্দে বয়ে যাচ্ছে। তার স্রোতের গতি থাকলেও তবু একটা প্রাণস্পন্দন বোঝা যেত। এতই মন্থর তার স্রোত, এত নিস্তরঙ্গ মনে হচ্ছে সমস্ত জলটা যেন জমাট বেঁধে স্তব্ধ হয়ে গেছে। আর তার সেই অতল কালো বুকে কত কি রহস্যময় জীব স্পন্দনহীন চোখে তার দিকে তাকিয়ে কৌতুকের হাসি আসছে। ওপারে ভগীরথপুর গ্রাম, বেশ সম্পন্ন গ্রাম তা সে জানে। বহু লোকের বাস, অনেক পাকা বাড়ি, স্কুল, ডাকঘর আছে, কিন্তু এখান থেকে তার কিছুই দেখা যায় না। ঘাট থেকে উঠে যে রাস্তাটা গ্রামের দিকে গিয়েছে তার সাদা বালির আভাস নিবিড় বনের অন্ধকারে মিশে গেছে একটুখানি গিয়ে। দুদিকেই বড় বড় গাছ, কি গাছ তা বোঝা যায় না, কিন্তু তারই অসংখ্য শাখা পল্লব সমস্ত গ্রামটাকে যেন চোখের আড়াল করে রেখেছে। আলোর রেখা পর্যন্ত চোখে পড়ে না। ওপারেই যদি হয় তো এপারের অবস্থা সহজেই অনুমেয়। এপারে যেদিন সে এসেছিল সেদিন দিনের বেলায় কোনো গ্রাম ওর চোখে পড়েনি। বাসটা এসে একেবারেই ঘাটের ধারে দাঁড়ায়। যাত্রীরা সবই ভগীরথপুরের। সেদিনও দুদিকে আম গাছের ঘন বন কাটিয়ে এসেছিল, বেশ মনে আছে। হয়তো ছিল কোথাও ঘরবাড়ি, কিন্তু তাও চোখে পড়েনি। পারাপারের জন্য একটা খেয়া নৌকা আছে, চওড়া ভেলার মতো প্রকাণ্ড বপু, কিন্তু শেষ বাস চলে যাবার পর আর ওপার থেকে কেউ আসবার সম্ভাবনা নেই জেনে সে ইজারাদারও বহুক্ষণ বাড়ি চলে গেছে। বাবু, ভাড়াটা, তারা লাগায় মাঝি। বিউবলতা কাটিয়ে যেন আরো ব্যাকুল হয়ে ওঠে অনিমেষ। ভাড়াটা কি রে? এই অন্ধকার রাত্রিতে আমি এখানে কোথায় থাকবো? তুই তো 1 ঘন্টার রাস্তা 7 ঘন্টা এসে আমাকে এই বিপদে ফেললি। এখন নিদেনে ওপারে পৌঁছে দে, দেখি কোথাও একটা আশ্রয় পাই কিনা। এপারে এই জঙ্গলের শেষে কি বাঘের পেটে প্রাণ দেব? চল, ওপারে নিয়ে চল। ওটি লাড়লাম আজ্ঞা। সে কি? কেন রে, কি হয়েছে? তার উত্তরে মাঝি যা বলল তার অর্থ এই যে ওপারে অন্য নৌকা চলে গেলে খেয়ার ইজারদার বড্ড বকাবকি করে, পুলিশে ধরিয়ে দেয়। সুতরাং ওপারে যাওয়া ওর পক্ষে আর সম্ভব নয়। অনিমেষ তাকে অনেক করে বোঝালো। ওপারে তাকে ধরবার জন্য ইজারদার যদি বসে থাকতো তো অনিমেষ তাকেই ডাকত। শুধু ইজারদার কেন,
জনমানবের চিহ্ন থাকলেও সে মাঝিকে অনুরোধ করত না, কোনো মতে নামিয়ে দিয়ে সে চলে যান। তাতে যদি কেউ তাকে ধরেও অনিমেষ তার তাই। ইতিমধ্যে সব কথার উত্তরে তার সেই একই উত্তর, অতি লাললাম আজ্ঞা। অনিমেষ তখন রাগ করে বলল, তবে তুইও থাক, আমি তোর নৌকাতেই রাত কাটাবো। আজ্ঞা অতিও লাললাম। শুধু তাই নয়, দাঁড়ের একটা ধাক্কা দিয়ে নৌকাটা খানিকটা দূরে সরিয়ে নিয়ে গেল। টাকাটা ছড়ে দেন কেনে, বাড়ি চলে যাই। তবে টাকাও পাবি না, যা, রাগ করেই বলল অনিমেষ। কিন্তু যখন দেখে বুড়োটা সত্যি সত্যি একটা নিঃশ্বাস ফেলে ঘরমুখো হচ্ছে, তখন সে একখানা 1 টাকার নোট দলা পাকিয়ে ছুঁড়ে দেয়। যা, পথে ডুবে মরিস তো ঠিক হয়, মনে মনে বলে অনিমেষ। ব্যাস, এরপর সব পরিষ্কার। ওপারে ঘন বনের নিবিড় অন্ধকার, সামনে অতল শান্ত জলে তারই রহস্য আছে জমাট বেঁধে। আর এপারে তার চারপাশে ঘিরেও দৈত্যের মতো কতকগুলি গাছপালা ভয়াবহ অন্ধকার বিস্তার করে সমস্ত সভ্যতার চিহ্ন, এমনকি আকাশকেও যেন আড়াল করে রেখেছে। বাস এসে দাঁড়ায় এবং ঘোরে যেখানটায়, সেখানে খানিকটা ফাঁকা জায়গা আছে বটে, কিন্তু সে যেন আরও ভয়ঙ্কর। সুটকেসটা মাথার উপর পেতে সেখানেই জেঁকে বসল অনিমেষ। বাঘ ভাল্লুক যদি সত্যি আসে তো জলে ঝাঁপিয়ে পড়তে পারবে, এখানেই খানিকটা তবু নিরাপদ। খড়খড় ছটপট শব্দ করে কি একটা পাখি উড়ে গেল মাথার উপরে। ভয় পেয়ে চমকে উঠল অনিমেষ। কাছেই কোথাও শুকনো পাতার উপর দিয়ে কি একটা সরীসৃপ চলে গেল বোধ হয়। সামান্য শব্দ, তবু বেশ স্পষ্ট। জলের মধ্যে হঠাৎ একটা মাছ ডিগবাজি খায়। এইটুকু আওয়াজ কিন্তু অনিমেষের মনে হলো যেন বন্দুকের শব্দ হলো কোথাও। বিচ্ছিরি লাগছে। নক্ষত্রের আলোতে যতদূর দৃষ্টি চলে, বহুক্ষণ ধরে হাত ঘড়িটা দেখল, রাত 9টা। কলকাতায় সবে সন্ধ্যে, কিন্তু এখানে মনে হচ্ছে নিশুতি রাত। এখনো দীর্ঘ সময় তাকে অপেক্ষা করতে হবে। কখন ভোর হবে, তারপর কখন ইজারদারদের ঘুম ভাঙবে, তবে সে একটু লোকালয়ে মুখ দেখতে পাবে। বাস একটা আসে সেখানে সকাল 8টা নাগাদ। সন্ধ্যাতে যেটা এসেছে সেটা কাছাকাছি কোনো গ্রামে থাকে। 7টা নাগাদ এখানে এসে দাঁড়ায়, অর্থাৎ প্রায় 12 ঘন্টা এখনো। আচ্ছা, হাঁটলে কেমন হয়? বাসের রাস্তাটা ধরে হাঁটতে থাকলে কি আর একটা গ্রাম পাওয়া যায় না কাছাকাছির মধ্যে? কিন্তু যদি সে আশ্রয় না পায়, সবাই যদি তাকে ডাকাত বলে মনে করে, তাছাড়া দুদিকে যে ঘন বন, যদি বাঘ আসে। মুর্শিদাবাদ জেলায় এসব অঞ্চলে প্রায় বাঘ বেরোয়। দরকার নেই, 10-11 ঘন্টা সময় একরকম কেটেই যাবে। মশাই, শুনছেন? এদিকে এদিকে। হ্যাঁ, বাস মিস করেছেন বুঝি? কোথাও আশ্রয় পাননি? অস্ফুট একটা শব্দ করে চমকে ওঠে অনিমেষ, বরং আঁতকে উঠে বলাই ঠিক। কখন নিঃশব্দে কে পিছনে এসে দাঁড়িয়েছে? অত্যন্ত দ্রুত যেন একটা কথা শেষ হবার আগেই আরেকটা কথা শুরু হয়েছে। এইভাবে পরপর 3টি প্রশ্ন করে আগন্তুকটিও চুপ করে দাঁড়িয়েছে, নিঃশ্বাস ফেলছে। অবশেষে মরিয়া হয়ে অনিমেষ ফিরে তাকায়। রোগা কালো গোছের একটা মানুষ, খুব বেটে নয়, তাই বলে ঢ্যাঙাও বলা চলে না। উস্কো খুস্কো এক মাথা চুল ও ঘন দাড়ি, কিন্তু আবক্ষ বিস্তৃত নয়, মধ্যে মধ্যে কামানো বা ছাঁটাও নয়, এমনই দাড়ি, খোঁচা খোঁচা। একখানা খাটো আধময়লা কাপড় পরনে, কোচার খুঁট গায়ে জড়ানো। মোটা ভুরুর আড়ালে কোটরাগত চোখের তীক্ষ্ণ দৃষ্টি নিঃশব্দে শুধুমাত্র চাউনির দ্বারাই যেন অনিমেষের সমস্ত ইতিহাস পূর্বাপর আয়ত্ত করবার চেষ্টা করছে। বলছিলাম যে আপনি বোধহয় কোথাও আশ্রয় পাচ্ছেন না, না? তাহলে বরং চলুন না আমার কুটিরেই, কোনো মতে রাতটা কাটিয়ে দেবেন। হায় রে, আগুল ফলম্বিত কুন্তলা বনমালা শোভিতা কপাল কুণ্ডলারা শুধু উপন্যাসেই দেখা দেয়,
যাজ্ঞে নবকুমারের অদৃষ্টে তার নয় তা তো বোঝাই যাচ্ছে। তাই বলে কি ওর চেয়ে ভদ্র চেহারার কেউ জুটতে নেই? এই লোকটাকে দেখলেই পাগল মনে হয়। শেষ পর্যন্ত এর আশ্রয় গিয়ে কি আরও বিপদে পড়ব? কি বললেন, যাবেন নাকি? আপনি এখানে মানে আমতা আমতা করে অনিমেষ। আবার এখানেই একটা ঘর আছে, ওই যে। লোকটা আঙুল তুলে দেখায়। সত্যিই তো, ওই তো। বলতে গেলে তার সামনেই পাড়ের উপর একখানা খড়ের ঘর। অঞ্চলে যেমন হয় তেমনি। আশ্চর্য, এতক্ষণ তার চোখে কি হয়েছিল? লোকটি বোধহয় তার মনের ভাব বুঝেই হেসে বলল, ঘরে আলো ছিল নাকি না, তাই অন্ধকারে টের পাননি। আমিও বাড়ি ছিলাম না, নদীর ধার দিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম। অন্ধকারে একা একা বেড়াতে আমার বেশ লাগে। এখানে বাঘের ভয় নেই? আছে বই কি, তবে আমার অত ভয় নেই। মরবার ভয় করি না, করেই লাভ কি বলুন? মরতে তো একদিন সবাইকে হবেই। না, লোকটাকে ঠিক পাগল বলে তো মনে হয় না। চলুন চলুন, ঘরে বসেই কথাবার্তা হবে এখন। লোকটা তাড়া লাগায়। চলুন বলে সুটকেসটা তুলে নেয় অনিমেষ। একখানা নয়, দুখানা পাশাপাশি ছোট ঘর, সামনে এক ফালি দেওয়াল। ভেতর দিকে আরও কি আছে তার নজর পড়ল না। বেশ ঝকঝক করে নিকোনো পরিচ্ছন্ন দেওয়া। লোকটা আগে আগে পথ দেখিয়ে নিয়ে গিয়ে, দাঁড়ান দাঁড়ান, আলো জ্বালি বলে ওকে দাওয়াতেই দাঁড় করিয়ে রেখে দৌড় খুলে ভেতরে ঢুকল। তালা চাবির বানায়নি, দৌড় শুধু ভেজানোই ছিল। ঠেলা দিতেই নিঃশব্দে খুলে গেল। ভেতরে ঢুকে আশ্চর্য রকম ক্ষিপ্রতার সঙ্গে একটা আলো জ্বেলে লোকটি বলল, আসুন ভেতরে আসুন। ঘরে আসবাবপত্র বেশি ছিল না। একটি তক্তপোষের ওপর একটা মাদুর বিছানো। শয্যা বলতেই একটা বালিশ পর্যন্ত নেই। একপাশে একটা দড়িতে টাঙানো খান্ডই কাপড়, তার মধ্যে একটা লাল। মেঝেতে জলের মেটে কলসি, একটি ঘটি এবং পিতলের পিলসুজে একটা মাটির প্রদীপ। এছাড়া কোথাও কিচ্ছু নেই। বসুন বসুন, ওই চৌকিটার উপরেই বসুন। তারপর খানিকটা নিঃশব্দে দাঁড়িয়ে নিজের দুই হাত ঘষে কেমন একরকম বিচিত্র হাসি হেসে বললেন, ভালো বিছানা আমার নেই, ওই সুটকেসটা মাথায় দিয়ে শুতে হবে। আর খাবারও তো কিছু দিতে পারবো না, আমার ঘরে কিছুই নেই। আপনি মদ খান? যেন একটা আকস্মিক উগ্রতা দেখা দেয় ওর প্রশ্নে করবার ভঙ্গিতে। না না, রক্ষে করুন। কিছু ব্যস্ত হবেন না আমার জন্য, আশ্রয় পেয়েছি এই অনেক। ওই আশ্রয়টুকুই চা, বাঘ ভাল্লুকের হাত থেকে তো বাঁচলেন অন্তত। তা আশ্রয় ভালোই, ঘরখানা মন্দ নয়, কি বলেন? বলতে বলতে হেসে ওঠে সে। সাদা ঝকঝকে দাঁত কালো দাড়ির ফাঁকে চকচক করে। অনিমেষের যেন ভালো লাগে না ওর ভাবভঙ্গি। আবারও সেই সন্দেহটা মনে জাগে, পাগলের পাল্লা এসে পড়ল নাকি? আপনি এখানে কি করেন? আপাতত কিছুই না। আচ্ছা বসুন, আমি আসি। মুখ হাত ধোবেন নাকি? ধুতে পারলে ভালোই হতো, কিন্তু অনিমেষের তখন নড়তে ইচ্ছে করছিল না। সে বলল, না দরকার নেই। লোকটি বেরিয়ে গেল। অনিমেষ স্তব্ধ হয়ে বসে রইল। ভালো বোধ হচ্ছে না ওর, কেমন একটা অস্বস্তি হচ্ছে। কি করে লোকটা এখানে? এমন একাই বা থাকে কেন? ঘরে কোনো রকম কিছু খাবার নেই তো নিজে খায় কি? চোর ডাকাত নয় তো? লোকজন ভুলিয়ে এনে শেষে ঈশ্বর বাঁচিয়েছে, ব্যাগে ওর খান কতক জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। পকেটেও মাত্র ৫-৬ টাকা আছে। কিন্তু একটু পরেই সমস্ত দেহ হিম হয় ওর মনে পড়ে। এই সব উদ্দেশ্য যারা নিয়ে আসে, ভুলিয়ে টাকা না পেলে আরও হিংস্র হয়ে ওঠে। তাছাড়া মেরে ফেলেও দেখবে কি আছে।
ওদের দেশে একবার খুব ডাকাতের উপদ্রব হয়েছিল। তারা একটি লোককে খুন করবার পর পেয়েছিল মাত্র একটি আধলা। কখন গৃহস্বামী আবার নিঃশব্দে ওর কাছে দাঁড়িয়েছে অনিমেষ টেরও পায়নি। যদিও খোলা দরজার দিকে চেয়েই বসেছিল সে। আশ্চর্য, লোকটি বললে, এখনই শুয়ে পড়বেন নাকি? যদিও ঘুম পেয়ে থাকে তো আলাদা কথা, নাহলে একটু বসি। কতদিন লোকের সঙ্গে কথা কইতে পাইনি। বলেন তো, দুটো কথা কয়ে বাঁচি। এখানে লোকজন তো নেই, আসেও না কেউ। অনিমেষ আবারও আগের প্রশ্নে জোর টানল, তা এমন জায়গায় আপনি থাকেনি বা কেন? সেই হাসি গৃহস্বামীর মুখে, সেই নিঃশব্দ হাসি, দাড়ির ফাঁকে সাদা দাঁত যেন মেঘের মাঝে বিদ্যুৎ। ভয় নেই, ভয় নেই। আমি চোর ডাকাতও নই, পাগলও নই। ঘরে কিছু নেই মানে আমার কিছু দরকার নেই, থাকারও দরকার হয় না আমার। কেন জানেন? তারপর যেন কত কটা অসংলগ্নভাবেই বলে ওঠে, আমি সাধক, তান্ত্রিক, সন্ন্যাসী। সন্ন্যাসী? অবিশ্বাসের দৃষ্টিতে চায় অনিমেষ। অপ্রতিভ হয়ে লোকটি বলে, না, সন্ন্যাসী মানে ঠিক অভিষিক্ত সন্ন্যাসী নয়, তবে সাধক বটে। উবু হয়ে ঘরের মেঝেতে বসল লোকটা। কিছুক্ষণ মৌনভাবে থেকে বলল, তাহলে আপনাকে বলেই ফেলি সেটা। কাউকে কখনো বলিনি, বলবার সুযোগ পাইনি বিশেষ। এই অঞ্চলেরই লোক আমি, বুঝলেন। ছেলেবেলা থেকেই নানা বইতে তান্ত্রিক সন্ন্যাসীদের অদ্ভুত সব ক্ষমতা পড়ে ওই দিকে মনটা ঝোঁকে। মনে হতো আমিও ওই সব সাধনা করে সিদ্ধ হব, তারপর প্রাণ ভরে পৃথিবীর সব ঐশ্বর্য ভোগ করব। আর আমায় পায় কে? হায় রে, তখন কি জানতুম যে ভোগের উদ্দেশ্যে সাধনা করতে এলে সিদ্ধি তো দূরের কথা, সমস্তই খোয়াতে হয় একে একে করে। এই পর্যন্ত বলে লোকটি চুপ করল। এতক্ষণে অনিমেষও অনেকটা সহজ হয়েছে, দুশ্চিন্তাও অনেকখানি কমে গেল ওর। বাড়ি আমার এ অঞ্চলে নয়, বাড়ি সেই পাঁচকুপির কাছে। এখানে কেন এলুম বলছি, দাঁড়ান। বলেছি আপনাকে, ছেলেবেলা থেকেই ওইদিকে ঝোঁক গিয়েছে। স্কুলে পড়া আর হলো না, তার বদলে যত সব ওই ধরনের বই পড়তে লাগলুম। পড়তে পড়তে বিশ্বাসটা পাকা হয়ে গেল। কিন্তু গুরু কই? দু একটা সন্ন্যাসী যা হাতের কাছে পেলুম, দেখলাম কেউই কিছু জানে না। অথচ পথ দেখাবে এমন লোক না পেলে এগোবো কি করে? মনটা বড়ই চঞ্চল হয়ে উঠল। খাবার চিন্তা ছিল না, মাথার ওপর বাবা বড় ভাই ছিল, জমি জমা তারাই দেখাশুনো করত। অবশ্য আমিও বকুনি খেয়েছি ঢের, কাজকর্ম কিছু করি না বলে, কিন্তু সে সবার গায়ে মাখিনি। তবে যত দিন যেতে লাগলো মনটা ব্যাকুল হয়ে উঠল। শেষমেশ আমার 23-24 বছর বয়সে বাড়ির থেকে সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। বেশ বুঝেছিলাম ঘরে বসে আর কিছু হবে না। এই তীর্থ ও তীর্থ করে অনেক দেশেই ঘুরলাম, ভালো চাকরি বা বিয়ে করার অনেক সুযোগও পেয়েছিলাম। সংসার মশাই মায়ার ফাঁদ পেতে রেখে দেয়। যাই হোক, সেদিকে মন ছিল না বলেই কেউ বাঁধতে পারল না। এমনি ভাবে ক্রমশ হতাশ হয়ে উঠেছি। তখন একদিন বাড়ি ফেরার পথে, বলতে গেলে বাড়ির কাছে এসে, হঠাৎ একজনকে পেয়ে গেলাম। বক্রেশ্বরের শ্মশানে এক সাধু থাকেন শুনেছি, উলঙ্গ থাকেন শ্মশানে শুয়ে। কেউ খেতে দিলে খান, না হলে এমনিই থাকেন। কাঁচা মাংস, পাতা লতা, এমনকি বিষটা খেতেও তার আপত্তি নেই, এমন নিষ্পৃহ তিনি। খোঁজ করে গেলাম, প্রথমে তো দেখাই পাওয়া যায় না। 3 দিন ধন্না দিয়ে পড়ে থাকলে দর্শন পেলাম। বিশাল দেহ, তীক্ষ্ণ দৃষ্টি, পাগলের মতো ভাবভঙ্গি, কিন্তু পাগল নন। একদিন আমার চোখের সামনে শিয়ালের দেহ ধরে বনের মধ্যে গিয়ে সিঁধুলেন। কেউ আর খুঁজেই পেলাম না। বুঝলাম যে এতদিন ধরে যাকে খুঁজছিলাম, এতদিন পরে তাকে পেয়েছি।
অনিমেষের মনেও ততক্ষণে গল্প জমে উঠেছে। লোকটি থামতেই সে বলল, তারপর? লোক তো পেলুম, তাকে ধরি কি করে? কিছুতেই ধরা দেয় না। কিছু বলতে গেলে শ্মশানে পোড়া কাঠ তুলে তেড়ে আসে। একদিন খুব কান্নাকাটি করতে সব শুনল মন দিয়ে, কিন্তু তারপর যা বকুনিটা দিল, বললে, ভালো চোখ, তুই সব মতলব ছড়। সাধনা করবি তুই এই 6.5 কম্পা দিয়ে? তোর কাজ নয়, বুঝলি? মরবি একেবারে। তাছাড়া ভোগ করবার জন্য এসব কাজ যে করতে আসে তার একুলো যায় ওকুলো যায়। রামকৃষ্ণের গল্প পড়িসনি? মাকে বলেছিল মা অষ্টসিদ্ধি দে, ঈদে বলেছে চাইতে। মা বললেন কাল সকালে উত্তর পাবি। পরের দিন সকালে দোর খুলতেই নজর পড়ল একটি মেয়ে ছেলে ওইদিকে ফিরে শৌচ করতে বসেছে। পরমহংস অপ্রস্তুত হয়ে ফিরে এসে ভাগ্নিকে এই মারে তো সেই মারে। বুঝলি, এমনই তুচ্ছ শুধু নয়, ছোট জিনিসও সব। ঘরের ছেলে ঘরে ফিরে যা, বিয়ে তা কর, ভগবানকে ডাক, নয়তো কুলগুরুর কাছে দীক্ষা নিস। অনেক কাকুতি মনিতি করলুম, বাবার আর দয়া হলো না। আমিও কিন্তু মশাই হাল ছাড়লুম না, ওইখানেই পড়ে রইলুম। বলতে গেলে না খেয়ে না দে আর গোপনে ওর দিকে নজর রাখল। যদি আসল প্রক্রিয়ার কিছু হদিশ পাই, বুঝলেন না, এতদিন কি আর বৃথাই এ লাইনে ঘুরছি? আসল মানুষ না পাই ওদের ভেতরের কথা কিছু কিছু জেনেছি বই কি। তারপর হলো কি মশাই, আরো 2-1 সাধক বৈরবী ওখানে এলো বাবার সঙ্গে দেখা করতে। গোপনেই এলো, কিন্তু আমি তো ওইখানেই পড়ে থাকি। আমাকে এভাবে ঠেকাবেন কি করে? ওদের পরপর কদিন চক্র বসলো, তাও দেখলাম। মনে হলো আর কি সব শিখে গেছি। ওখান থেকে রওনা হয়ে বাড়ি ফিরলাম না। নির্জন স্থান, অথচ শ্মশান, লোকালয়ের কাছে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়লাম। পথে নলহাটিতে একজন তান্ত্রিকের কাছে দীক্ষাও নিয়ে এলাম। ও সাই, এলাম তো এখানে, কিন্তু সাধনা আর হয় না। প্রথম দিন থেকে বিঘ্ন। উপকরণ জোটে তো দিন পাই না, দিন পাই তো উপকরণ নেই। শেষে অনেক কৌশল করে অনেক নিচে নেমে যদিও বা সব জোগাড় করলাম। মঙ্গলবার অমাবস্যার রাত পেয়ে যেমন আসন করে বসেছি। কি বিঘ্ন! ধ্যানে মন দেব কি, কিছুতেই মন স্থির করতে পারি না। এখন এটা বাসের রাস্তা হয়ে শ্মশান এখান থেকে সরে গেছে। আগে এখানটাতেই শ্মশান ছিল। হ্যাঁ, এই যেখানে আমরা বসে আছি এইখানেই সেদিন আসন করে বসেছিলাম। নিজের অজ্ঞাতেই অনিমেষ যেন একটু সরে বসল। তারপর বলে, আচ্ছা, বিঘ্ন কি রকমের? ভয় পেলেন? শুনেছি তো এরকম সাধনায় বসলে প্রথম প্রথম নানা রকমের ভয় দেখায়, কিন্তু সেটা শুধু পরীক্ষা করার জন্য। আপনিও তো সেরকম শুনেছিলেন নিশ্চয়, তবে ভয় পেলেন কেন? হাসলেন লোকটা আবারও। কাউকে ছেলে মানুষই করতে দেখলে বিজ্ঞ মানুষরা যেমন হাসে, অনেকটা তেমনই। বললেন, জানে তো সবাই, কিন্তু শোনা এক জিনিস আর অভিজ্ঞতাটা আর এক। তেমন অভিজ্ঞতা হলে বুঝতেন। শুনবেন কেমন? মরার বুকের ওপর বসেছি আসন করে, মরার খুলিতে করে মদ খাচ্ছি, মনে ভয় ডর কিচ্ছুই নেই, এই বিশ্বাস হয়েছিল। কিন্তু সেই লোকেরই বুকের মধ্যে হিম হয়ে গেল সেই সব শুনে। না না, তেমন ভয়ানক কিছু না। প্রথম শুরু হলো ফিস ফিস কথার শব্দ, খিলখিল হাসি, চাপা হাসি। ক্রমে সেটাই বাড়তে লাগলো। মনে হলো 10 জন, 100 জন, 1000 1000। আপনার চারপাশে যদি লক্ষ লক্ষ লোকের ফিস ফিস কথারই শব্দ হতে থাকে তো কেমন মনে হবে? আর তার সঙ্গে চাপা এক ধরনের, না না না, যদিও কাজে মন দিতে পারলাম না, এটাও ঠিক। তারপরের মধ্যেই স্পষ্ট দেখতে পেলাম শ্মশানের মাটি ফুঁড়ে ফুঁড়ে যেন মরাগুলো উঠছে। কতকাল থেকে মরেছে সব, কত হাজার বছর ধরে। একজনের বিভৎস চেহারা, রোগে যন্ত্রণায় বিকৃত মুখ,
কেউ বা খুন হয়েছিল, কেউ বা ঠ্যাঙারের হাতে প্রাণ দিয়েছিল, কেউ বা গলায় দড়ির মরা। ঠিক সেই অবস্থায় উঠেছে, তেমনই স্কন্দ কাটা বা হাড়গোড় ভাঙা অবস্থায়। সকলেরই মুখে রাগ, চোখের দৃষ্টিতে আগুন। তারা সবাই আঙুল তুলে শাসাতে লাগলো। পাপিষ্ট, তুই এখানে কেন? শ্মশান অপবিত্র করতে এসেছিস? চলে যা, তোর হয়ে যা। জানিস না এখানে আমরা পাহারা দিচ্ছি? মনে পাপ নিয়ে এসেছিস তুই শ্মশান জ্বালাতে? চলে যা। তার মধ্যে একজনের আবার শুধু কঙ্কাল, বোধহয় তাকে পুঁতে রেখেছিল। তারপর তাকে তুলে পোড়াতে হয়েছে। সেটাই সবচেয়ে কাছাকাছি চলে এলো। মুখে সেই একই শব্দ, তোর হ, তোর হ। ভয় পেলুম খুব, তবু জানি একবার ভয় পেলেই গেল চিরকালের মতো। প্রাণ পড়ে চেঁচিয়ে উঠলুম, যাবো না, উঠবো না আমি। ব্যাস, আর যাই হোক। সেই কঙ্কালটা আরও এগিয়ে এসে তার সেই অস্থিময় আঙুল কটা দিয়ে আমার গলাটা চেপে ধরল। ও, সে কি চাপ! যেন মোটা লোহার সারাশি। কত চেষ্টা করলাম মুক্ত হবার, কিন্তু সে বজ্র কঠিন মুষ্টি খোলার সাধ্য নেই। দম বন্ধ হয়ে গেল। বুকে সে এক অসহ্য যন্ত্রণা। মনে হলো যেন দেহের প্রতিটি শিরা ফেটে যাচ্ছে। আকুলি বিকুলি করতে লাগলুম এক ফোঁটা হাওয়ার জন্য। সে হাওয়া চারিদিকেই রয়েছে, তবু এক বিন্দু বুকের মধ্যে নিতে পারলাম না। বরং আরো চেপে বসতে লাগলো সেই সরাসির মতো আঙুলগুলো। তারপর? রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করল অনিমেষ। তারপর? আবার সে আসে। তারপর আর কি? মুক্তি। সেই থেকে ঘুরে বেড়াচ্ছে এখানে। কাজ নেই, কামাইও না। জায়গাটার মায়া ছাড়তে পারছি না। সবচেয়ে বেশি কষ্ট হয়ে কথা কইবার লোক নেই বলে। কিন্তু কথা বলতে গিয়েও একটা অজ্ঞাত আতঙ্ক অনিমেষের যেন গলা কেঁপে যায়। আপনি মুক্তি পেলেন কি করে? তা আমি জানি না। এক সময় দেখলাম যে আমি দাঁড়িয়ে রয়েছি আমারই ভূতপূর্ব আশ্রয়, অর্থাৎ দেহটার পাশে। যারা এসেছিল তাদেরও তো কাজ শেষ, তারাও সব যে যার মিলিয়ে গেছে। এক সময় সব কিছুই শান্তির। তবু বুঝতে কয়েক মিনিট দেরি লাগে অনিমেষে। কথা বলতে গিয়েও গলার স্বর হয়েছে। তার 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 মানে কি আপনি বলতে চান যে আপনি তখন মারা গেলেন? আপনি কি মরা? প্রশ্নের শেষ অংশটা আকস্মিক আর্তনাদের মতো চিৎকারে পরিসমাপ্ত হয়। কিন্তু সে প্রশ্ন করছে কাকে? কেউ তো নেই। শুধু সে একা বসে আছে ঘরে। বাকি জিনিসগুলো ঠিক আছে, বিডিমটা তেমনই চলছে। শুধু উঁচু হয়ে বসে যে লোকটা কথা বলছিল সে আর নেই। কোথায় দিয়ে গেল লোকটা? কখন উঠে গেল তার চোখের সামনে দিয়ে? বারবার এই ব্যাকুল প্রশ্ন উঠতে লাগলো ওর মনে। কিন্তু উত্তর দেবে কে? খানিক পরে আসল প্রশ্নটা আবার প্রবল হয়ে উঠল। তাহলে কি লোকটা যা বলে গেল তাই সত্যি? ওই লোকটা মানুষ নয়, অশরীরী বিদেহী আত্মা। খাবার কিছু লাগে না ওর, বলেছিল বটে। মরবারও ভয় নেই। গায়ে কাঁটা দিয়ে ওঠে অনিমেষে। কিন্তু সে শিক্ষিত ছেলে, বিজ্ঞান পড়া ছেলে। এসব মিথ্যে, কল্পনা, আত্মসম্মোহন বলেই জানে। সে বিশ্বাস করতো না এ কথা। এই বিংশ শতাব্দীর মধ্যভাগে বসে সে ভূত দেখেছে, এ কি বিশ্বাস করা যায়? আচ্ছা, ছায়া পড়েছিল কি ওর? মনে করবার চেষ্টা করে অনিমেষ। সত্যি কি, নাকি লোকটা তার সঙ্গে তামাশা করছিল? আগে যা ভেবেছিল তাই, ডাকাত বা ঠ্যাঙারে জাতীয়। ভয় দেখিয়ে গেল, এরপর কাজ হাসিল করা সোজা হবে ভেবে। মনকে প্রবোধ দেয় সে, এইটাই হওয়া সম্ভব। ভূত হলে আলোয় থাকবে কি করে? বদমাস। আরো বেশি ভয় দেখানোর জন্য ম্যাজিক অলাদের মতো চোখের নিমেষে সরে গেছে।
দরজাটা বন্ধ করে দেবে নাকি? দেওয়াই উচিত। পালাবে? কোথায় যাবে এই অন্ধকারে? আরও তো ওদের কবলে গিয়ে পড়তে হবে। সে দেখতে পাবে না ওদের, ওরা দেখতে পাবে। তার চেয়ে দরজা বন্ধ করে থাকা মন্দ নয়। যা হবার হবে, আলো তো থাকবে, এখানে লোকগুলোকে অন্তত চোখে দেখা যাবে। অনিমেষ অতি কষ্টে উঠে দাঁড়ায়। হাত পায়ে যেন জোর নেই। কোনো মতে উঠে গিয়ে সন্তর্পণে দরজাটা বন্ধ করে দিল। ভাগ্যিস ভিতরে খিল আছে, বেশ মজবুত খিল। দেখে শুনে ভালো করে বন্ধ করে দিল। যাক, নিশ্চিন্ত। কিন্তু এ কি, হঠাৎ আলোটা নিভে গেল কেন? মুহূর্তের মধ্যে কোনো রকম নোটিশ না দিয়েই ঘরটা তার চারপাশে নিশ্ছিদ্র অন্ধকারে ভরে গেল। তেল ছিল না, কিন্তু তাহলে একটু একটু করে স্ম্লান হয়ে আসবে। তবে ভয়ে ওর গাটা হিম হয়ে গেল। তবে কি ঘরের মধ্যে কেউ ছিল? এখনই ফুঁ দিয়ে নিভিয়ে দিল। সেই লোকটাই কি? হয়তো হয়তো তক্তপোষের নিচে ঢুকে গিয়েছিল, তখন সেখানেই লুকিয়েছিল, তাই সে ওর চলে যাওয়াটা লক্ষ্য করেনি। নিশ্চয়ই তাই। কি সর্বনাশ! এ যে হিতে বিপরীত হলো। ওদের হাত থেকে বাঁচতে গিয়ে একেবারে ওদের মুঠোর মধ্যে এসে পড়ল। পকেটে দেশলাই পর্যন্ত নেই। ব্যাগটাই বা কোথায়? চৌকিটা যে ঠিক কোন দিকে তার মনে পড়ছে না। ও কি বদমাইশ লোকটা! ক্রুদ্ধস্বরে হয়তো বা একটু ভীতু কণ্ঠেই অনিমেষ বলে উঠল, কে কে ওখানে? আলো জ্বালাও বলছি শিগগিরি, তাহলে ভালো হবে না। দেখিয়ে দেবো মজা। কই কই জ্বালাচ্ছ না কেন? নিস্তব্ধ চারিদিক, কোথাও কোনো জনপ্রাণী বলে মনে পড়ছে না। রহস্যময় সুগম্ভীর স্তব্ধ। ঘরে কি জানলা ছিল? তাও তো মনে পড়ছে না। জানলা খুলে দিলে তবু একটা নক্ষত্রের আলো আসে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকেও জানলা কোন দিকে মনে পড়ল না। আচ্ছা, একটু এগিয়ে গেলেই তো দেওয়াল। হাত ঘড়ি দেখতে দোষ কি? পরক্ষণেই মনে পড়ল তার, আরে আচ্ছা বোকা তো সে। দরজা রয়েছে, খুলে বেরিয়ে পড়লেই তো হয়। ঘরের অন্ধকারের চেয়ে বরং বাইরের অন্ধকার ভালো। নক্ষত্রের আলো আছে। ব্যাগটা থাকবে, প্রান্ত বাঁচুক। যেদিকে দৌড় দিয়েছেই মাত্র সেই দিকেই হাত বাড়ানো। কই দরজা কোথায়? ও তো দরজা সবে বন্ধ করে এপাশ ফিরেছে। আর আর আলো নিভেছে। তবে কি ঠিক ভুল করল? এদিকে দরজা ছিল না। আন্দাজে আন্দাজে এগিয়ে যায় সে। ওইটুকু তো ঘর, দেওয়াল হাতলে হাতলে ঘুরলেই দরজা পাবে। শুধু ভয় হচ্ছে ও লোকটা না এই সুযোগে পেছন থেকে মেরে বসে। কিন্তু উপায় বা কি? এদের কবলে যখন এসে পড়েইছে। মরিয়া হই এগোয় অনিমেষ। এক পা করে যতটা সম্ভব নিঃশব্দে এগোয়। 1, 2, একি এই যে 20 পা চলে এলো। ঘরটা যতদূর আন্দাজ হয় 10-12 ফুটের বেশি হবে না লম্বায়। নেহাতি ছোট ঘর, অথচ 20 পা মানে অন্তত 15 ফুট। আরো 2 পা, আরো 10, আরো 20। এ কি সে মাঠে চলছে নাকি? কিরকম হলো? 40 পা চলার মতো ঘর তো নয়, কোনাকুনি হাঁটছে। তাতেই বা এত দূর হবে কেমন করে? তবু আরো কয়েক পা এগিয়ে যায় সে। হয়তো চলতে চলতে কখনো গতি বেঁকে গিয়েছে, সোজা হয়ে হাঁটে আরো খানিকটা। না, তবু দেওয়াল নেই। রহস্যময় অন্ধকার, অনন্ত শূন্যতা বাইরে, মুক্ত শূন্যতা নয়। 4 দেওয়ালে চাপা, তবু তা অনন্ত। এইবার কপালে ঘাম দেখা দেয় অনিমেষের। এতক্ষণ ডাকাতের ভয় যা হয়নি, এইবার তাই হলো। পা দুটো কাঁপতে লাগলো সরসর করে, একেবারে যেন ভেঙে এলো। অসহায়ভাবে সেখানেই বসে পড়ল। এ তার কি হলো? কি চক্রান্তে জড়িয়ে পড়ল সে? তবে কি সে লোকটা অশরীরী? সত্যি সত্যি সে কি তাহলে কোনো প্রেতজনির মায়াতে এসে পড়েছে? বিহ্বল হয়ে ভাবে অনিমেষ কি করবে, কিন্তু কোনো পথ দেখতে পায় না। ওই যে কারা আসছে না, হ্যাঁ
ওই তো কত লোকের পায়ের আওয়াজ, অন্তত 8-10 জনের কম নয়, কিংবা আরও বেশি। এই বাড়ির কাছেই আসছে। ওই তো দাওয়ায় উঠল। ও মশাই, শুনছেন? ও মশাই! গলা দিয়ে স্বর বেরোনো না, টাকরা শুকিয়ে গিয়েছে, গলা কাঠ। কিন্তু ওরাই যদি ডাকাতের দল হয় তা হোক, তবু তো তারা মানুষ। ভয় হয় একটু অনিমেষে, তাহলে অন্তত এটা প্রেতের নয়। আহ, বাঁচা গেল। হ্যাঁ, ডাকাতি। নাহলে ওরা অমন ফিসফিস করে কথা বলছে কেন? বহু লোক যেন পরস্পরের সঙ্গে ফিসফিস করে কথা বলছে। আরও লোক বাড়ছে, আরও পায়ের শব্দ, বহু ফিসফিস করে কথা বলার আওয়াজ। এ কি, ওরা কি ঘরে ঢুকছে নাকি? কেমন করে ঢুকলো? ওর চারিদিকে শব্দগুলো এগিয়ে আসছে, ওর চারপাশে, খুব কাছে, খিলখিল করে চাপা হাসির শব্দ। অনেকে হাসছে, তবু শব্দটা যেন খুব জোরে নয়। মাথা থেকে পা পর্যন্ত বরফ নেমে যায় দেহের মধ্যে। হাতে পায়ে কোনো সার থাকে না। আতঙ্ক যে এমন জিনিস তা আগে অনিমেষ কল্পনাও করেনি। মস্তিষ্ক শুদ্ধ যেন নিষ্ক্রিয় হয়ে আসছে। চিৎকার করবে, সাধ্য নেই। পালাবে, পথ কই? কিন্তু কিছু তো একটা করা উচিত। লোকগুলো যেন ওকে ঘিরে ধরেছে। তাদের নিঃশ্বাস দূষিত, তীব্র, উষ্ণ। সেই নিঃশ্বাসও সর্বাঙ্গে আসছে। মনে পড়ে গেল লোকটার বর্ণনা। সেও তো এমনই ফিসফিস শব্দ শুনেছিল, এমনই হাসি। তারপর সেই মৃতের পুনরুত্থান, সেই কঙ্কালের অভিযান, তারও অদৃষ্টে কি তাই হবে? সে তো কোনো দোষ করেনি। সে তো সাধনা করতে আসেনি সবের বুকের ওপর চড়ে। হঠাৎ কে যেন হা হা করে হেসে উঠল, তারই আশেপাশে কোথাও। তীক্ষ্ণ চড়া গলায় সে হাসি মনে হলো যেন তার চারপাশের অন্ধকারকে বিদীর্ণ করে ছড়িয়ে পড়তে চাইছে। তীক্ষ্ণ চড়া গলায় সে হাসি মনে হলো যেন তার চারপাশের অন্ধকারকে বিদীর্ণ করে ছড়িয়ে পড়তে চাইছে। আবার চারিদিকে দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে তারই চারিদিকে। অনেকক্ষণ ধরে সেই হাসির শব্দ ধ্বনিত আর প্রতিধ্বনিত হতে লাগলো তাকে ঘিরে। বিস্মিত তীক্ষ্ণ একটা উপহাসের হাসি। সে হাসির চাল যেন তাকে চারিদিক থেকে বেড়ে ধরেছে। আর নিস্তার নেই। প্রাণপণ চেষ্টায় চিৎকার করে উঠল একবার অনিমেষ, হে ভগবান, হে কি করলে? সত্যি তো, ভগবানের কথা তো তার মনেই ছিল না। তাকে তো সে ডাকেনি। হে ভগবান, হে হরি বাঁচাও, হে রামচন্দ্র। আর কিছু মনে হলো না তার। গায়ত্রী মনে আছে কি? হ্যাঁ আছে। ওইটা কোথায়? সুগম্ভীর ক্লান্তি আর অসম্ভব তন্দ্রায় সমস্ত চৈতন্য শিথিল হয়ে আসলো।